প্রণয়ের অমল কাব্য, লেখক সোহাগ। গল্পের ১৪তম অংশ। মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। সে সময় পটকা ফুটে যায় সেই শব্দে, আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয়ে চিৎকার দিতে গেলে ইরফান মায়রার মুখ চেপে ধরে। মায়রা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের জলজল করা রাগান্বিত চোখে দেখে ঢোক গেলে ওপাশ থেকে ইনায়ার চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, এখানে বাদরামি করতে এসেছো স্টুপিড। মায়রা ঢোক গিলে দুদিকে মাথা নাড়ায়, মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান নিজেই হাত সরিয়ে নেয়। মায়রা ভীতু গলায় বলে, সরি সরি, কিছু বলবেন না প্লিজ। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়রার হাত ধরে নিচে নামতে গেলে মায়রা শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ভীতু স্বরে বলে, ছাড়ুন আমায়, পড়ে যাব আমি। কথা বলতে বলতে সত্যিই পড়ে যেতে নেয়। তার আগেই ইরফান দু হাতে মায়রাকে আগলে নেয়। রেগে বলে, হাঁটতে পারো না ইডিয়েট। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত, চরম বিরক্ত মায়রার কাজে। খুব ভালো করে বুঝেছে এই বাদর এখানে বাদরামি করতে এসেছে। একটু আগে শব্দটাই বাদরের করা কার সেটা বুঝছে ইরফান। দ্রুত মায়রাকে কোলে তুলে ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা হা করে চেয়ে আছে, মুচড়ামুচড়ি করে বলে, আরে আমায় নামান, উফ আল্লাহ, ছাড়ুন আমায়। ইরফান মায়রার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে মায়রার দিকে শক্ত চোখে তাকায়। মায়রা বারবার ঢোক গিলছে। পটকা ফোটানোর আওয়াজ তো পেয়েছে এই লোক, এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাত পেছনে লুকিয়ে ফেলে। ইরফান এগিয়ে এসে বলে, কি লুকাচ্ছ, বের করো। মায়রা ঢোক গিলে মিনমিন করে বলে, না প্লিজ। ইরফান রেগে মায়রার পেছনে হাত দিলে মায়রা কয়েক পা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে যায়। এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে, আবারও যেন এই সব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়রার পেছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এসে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে, অদ্ভুতভাবে বলে, হোয়াট রাবিশ। মায়রা গালের সাথে থুতনি ঠেকিয়ে চোখ খিচিয়ে নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই তার ইনার পেয়েছিল। ছাদে কাপড় মেলে দিয়েছিল বিকালে আনার সময়। এটা কখন যে পড়ে গিয়েছিল বুঝতে পারেনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর কত লজ্জায় পড়তে হবে তাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়রার থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর মায়রার দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জানত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। মায়রা সেই যে মাথা নিচু করে চোখ বুজে আছে, খোলা চুলগুলো কিছু অংশ পিঠ ছড়িয়ে দুই কাঁধ ছড়িয়ে সামনের দিকে এসেছে। মেয়েটা দুই হাত জমা করে সমানে কচলায়। ইরফানের মনে পড়ল সেই ছেলে মায়রাকে এইভাবেই দেখেছে, এত খোলামেলাভাবে দেখে নিয়েছে। মুহূর্তেই শান্ত চোখজোড়া শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছ কেন? মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনার আম্মু পরিয়ে দিয়েছে। ইরফান আড়াআড়িভাবে দু হাত বেঁধে গম্ভীর গলায় বলে, শাড়ি খোলো। মায়রা সাথে সাথে চোখ জোড়া মেলে, তবে মাথা উঁচু করে না। মেঝের দিকে দৃষ্টি রেখে ঢোক গেলে ইরফান ধমকে বলে, বাংলা বোঝো না স্টুপিড। মায়রা কেঁপে ওঠে। তার সত্যি সত্যি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করছে। ফায়াজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো। ইনায়া ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঢোক গিলছে। ফায়াজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে, তাহলে এই বাদরামিটা কে করলো? ফোন পকেটে রেখে ইনায়ার দিকে এগিয়ে আসে। পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফায়াজ আরও দুই পা এগিয়ে আসে। ইনায়ার চোখ বড় বড় করে তাকায়, কাপা কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ চোখ ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, লিটিল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ইনায়ার দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ভুরু কুঁচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনায়া দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না তো। তাহলে এই বাদরামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাফ বইয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে।
ইনায়া পিছন দিকে আরেকটু চেপে যায়, আমতা আমতা করে বলে, মায়েরা হয়তো। এটাকে ভাইয়ার বউ। ফাইজ 2 হাত আড়াআড়িভাবে নিয়ে ডান হাতে 2 আঙ্গুলের গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলল, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সঙ্গে? সিরিয়াসলি? ইরফানের বউ একদম বাঁদর, আনবিলিভেবল। ইনায়া রেগে বলে, মায়েরা অনেক ভালো। ফায়েজ ভুরু কুঁচকে তাকায় ইনায়ার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফায়েজ গম্ভীর মুখে বলে, লিটিল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝেছ? ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বয়েই গেছে আমার। কথাটা ফায়েজের কানে পৌঁছেছে। মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আর একটু। ইনায়া পিছাতে পিছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফায়েজ ডান হাত রেলিংয়ের উপর ভর রেখে মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনায়ার মুখপানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনায়া চোখ বুজে মৃদু স্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফাইজ এক পেশে হাসে, লোভ হয় যে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটিল কুইন। তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করব না কিন্তু। কথাটা বলে ইনায়ার থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটে 2 হাত গুজে আফসোসের সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউদের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম নিয়েছি নাকি? আমি শুদ্ধ ইরফানের সব এক কেস। আমাদের জ্বালা কেউ বোঝে না, বোঝে না। ইনায় ভুরু কুচকে নিল। ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসের? ওহো, হয়তো মায়রাকে তাড়ানোর অপেক্ষা করার কথা বলছে। ইনার মন খারাপ হয়। মায়রা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফুসকে বলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে? ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ের কথা শুনে। ইনায়া বোকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে, অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটিল কুইন, ইউ আর আ ভেরি সিলি গার্ল। ইনায়ার চোখ মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল, এই লোক উল্টো তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোসের সুর তুলে, বোঝে না রে, বোঝে না, আমাদের দুঃখ কেউ বোঝে না। ইনায়া আর চোখে ফায়েজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফায়েজের আফসোসের ভারে নুইয়ে পড়া মুখটা দেখে ইনায়ার মায়া হলো। ফাইজ হঠাৎ ইনায়ার দিকে তাকালে ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে, সময় ব্যয় না করে ইনায়ার পাশে দাঁড়ায়। তবে মাঝে 1 চিমটি পরিমাণ দূরত্ব রয়েছে। পকেটে 2 হাত রেখে ডান পা রেলিংয়ের সাথে ঠেকিয়ে বলে, হাফ বইয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনায়া চোখ বুজে নেয়। হৃদস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললে ফাইজ ইনায়ার সামনে তার বাম পা রাখে। ইনায়া হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। ফাইজের 2 হাত পকেটে। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। 2 পা পিছিয়ে ইনায়ের পিছনে দাঁড়ায়। ইনায়ের মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে ডাকে, বি রেডি মাই লিটিল কুইন ফর আ হালাল টাচ। ইনার লজ্জায় কাল গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে, 2 হাত তুলে টানা দিয়ে বলে, আহা অপেক্ষা, লিটিল কুইন মাই লাভ। ইনায়া ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্য উজ্জ্বল ফাইজের পানে। কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফায়েজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইয়োর পার্সোনাল। আমি কিছু বলছি। মায়েরা এবার রেগে যায়। অসভ্য লোক তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে 2 হাত রেখে রেগে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন? আপনার সামনে আমি শাড়ি খুলব না, বুঝলেন? ইরফান রেগে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু। তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মায়রার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে আর তার ভেতর হয় সুনামি। উফ, তার ভাবনার মাঝে ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো
ইউ আর আ লিটিল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা ভাবনার জগতে। এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদহজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পায়। ইনায়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনও সবাই বসে। ইনায়ের দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপিটের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনায়া অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিট মানে যে মায়রাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে। মায়রা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনায়ার এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকের সুরে বলে, হোয়াট? ইনায়া কিছু না বলে চলে যেতে নিলে মায়রা দরজা খুলে বলে, আপু আমাকে নিয়ে যাও। মায়রার কথা শুনে ইনায়া পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে, আর নিচে থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই উপরে আসছে। হাত মুঠো করে মায়রার দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনায়া কিছু বলার আগে ইরফান রেগে মায়রাকে তার ঘরের ভিতরে গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতরে গিয়ে মায়রা পড়ে যাওয়ার আগেই মায়রাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে উঠতে চায়, তার আগেই ইরফান মায়রার মুখ ডান হাতে চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব, ইডিয়েট। মায়রা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না ইরফানের শক্তির সাথে। ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে মায়রা চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে ফায়াজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়রা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করো, আই সোয়ার এই দুই গাল থাপ্পড়ে লাল করব, স্টুপিড। মায়েরার সাথে সাথে তার দুই গালে দুই হাত তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলেছিল। ইরফান না হাতে মায়রার ডান হাতে বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না। অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নেব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে, বিয়ের পর আর আসবো না, তখন বইয়ের ঘরে আমার ঘর। দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়, এর ঘরে কি গুপ্তধন আছে নাকি? জীবনে তো এমন করেনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো এমন কেউ করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মায়রার একটা থ্রি পিস আর একটা বই নিয়ে দরজায় দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভুরু কুচকে তাকিয়ে থাকে ইরফানের হাতে বই জামার দিকে। দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বুঝাবে আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছু বলল না। দরজা খুলে ভিতরে ঢুকে ফায়েজের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ফায়েজ তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফায়েজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যা বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যা বললাম? ইরফান তো ওর বউকে নিয়ে থাকতে শুরু করেছে, তুই বললি ও কিনা ওর বউকে মানছে না। শুদ্ধ দ্রুত ইরফানের বন্ধ ঘরের দরজার দিকে তাকায়, আবার ফায়েজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফায়েজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই।
শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। ফায়াজ ঠোঁট বাঁকিয়ে হাসলো। এর বিরহে যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভিতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে। মায়েরা বিছানার উপরই বসেছিল। জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়ব না, ইনায়া আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়রার হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলছি করো। মায়েরা অসহায় মুখ করে রাখে, একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পা এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, 2 পা পিছিয়ে গিয়ে 2 দিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না, আমি এখনই চেঞ্জ করছি, গো। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভুলেনি। মায়েরা মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বর খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মায়েরা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক হয়। অমন তেরা মাথার চুল বইয়া বড় বড় পাগল লোকের ঘর এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো। অন্য কালারের একটা ফার্নিচারও নেই। মায়েরা তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছানো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো, খুলতে চাইলেও কিন্তু ইনায়া এত এত পিন লাগিয়ে দিয়েছে, মায়েরা একটু চেষ্টা করে রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুজল। বিছানার চাদরটাও সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো। ছটফটায় মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো লাগতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজাররা সবাই চলে গিয়েছে। রুমা নেওয়াজ ক্লান্ত, শরীর বিছানায় এলিয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে বিছানায় নজর পড়লে চোখ জোড়ার বিস্ময় ভর করে। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অবধি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটুপুটি খায়। মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ছাদের দিকে দৃষ্টি দিলে দেখল ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়েরার দিকে ভুরু কুঁচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়, শার্টের 3টা বোতাম খোলে। ঘেমে গিয়েছে। সোফার টেবিলের উপর থেকে এসি রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে মায়রার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়রার কাজে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়রার মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়াচ্ছে। ফর্সা গোলগাল শান্ত মেয়ের মুখ পানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখবয়ে চেয়ে রইল কতক্ষণ, নিজেও বুঝল না। মায়েরা ঘুমের মাঝেই নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। 2 হাতে সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের 2 পায়ের মাঝ বরাবর গেল, আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ার মায়রার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়রার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালো মায়রার ফর্সা উন্মুক্ত ঘাড়ের পানে। দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড। এই বলে বেলকুনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়রার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝে নিজেকে গুটিয়ে গুটিসুটি মেরে শয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়, বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়।
ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে 11:30 বাজে প্রায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। এই লোক কি এখনো আসেনি ভাবল। এসে যদি দেখতো সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করলো, দয়ামায়াহীন লোক একটা। ডান হাতে মাথার চুল টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয় মায়েরা। পিছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে, কি করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা দ্রুত পিছন ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মায়েরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিলে মায়েরা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়েরা ডান বাহু চেপে ভুরু কুচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা চোখ বুজে বা হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মায়েরার নীরবতায় ধমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা বিরক্ত হয়। এখন শুধু ইংলিশ ছাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, আমার মাথা ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মায়েরার হাত চেপে বলে, স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না? কি হয়েছে? মায়েরা বিরক্তি নিয়ে বলে, মাথা ব্যথা করছে বুঝলেন। ও, আপনি তো আবার ইংরেজ, বাংলা বলতে বুঝতে কষ্ট হয়। হেডেক হেডেক। ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে। সেভাবেই ধরেই মায়েরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে। মায়েরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফান ফার্স্ট এইড বক্স থেকে ট্রাফোনিল নিয়ে মায়েরার মুখে থেকে হাত সরিয়ে নেয়। মায়েরা উল্টো করে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়। শুধু তার মুখ চেপে ধরে, অসহ্য লোক একটা। ইরফান মায়েরার গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না, এটা খেয়ে এখনই বের হবে এখান থেকে। মায়েরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার গাল ছেড়ে দেয়। মায়েরা রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে, আপনি তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন। অসহ্য লোক একটা। কথা বললেই হনহন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপানা করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব, স্টুপিড। মায়েরার এই লোকটাকে খুন করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাতের থেকে ওষুধ নিয়ে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফান রাগে চোয়াল শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না একে। মায়েরাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মায়েরার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মায়েরার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়েরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়ল, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলেই গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিরক্ত। রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহ জানে সে করেছেটা কি। ইরফান বা হাতে মায়েরার কাঁধ চেপে ডান হাতে মায়েরার গাল চেপে ধরে। দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল। এখন 12টা বাজতে চলল। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি। আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে, নিজে পাগল তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মায়েরাকে ছেড়ে রেগে বলে, বক বক করেই তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে, স্টুপিড। মায়েরা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বক বক করে আবার কার পেট ভরে? যত সব আজগবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়েরার হাত শক্ত হাতে চেপে রেগে বলে, আবার কোথায় যাও?
মায়রাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে অসহ্য। ইরফান রাগী চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাবো। ইরফান থতমত খেয়ে মায়রার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে, ওহ ইয়া শিওর গো। মায়রা নিচে নেমে চারদিকে অন্ধকার দেখে। সবাই ঘুমিয়েছে বোধহয়। খাবার যে কোথায় সে তো জানে না। কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছু নেই। মিটিমিটি আলোর মাঝে মায়েরা চেয়ার টেনে বসলো। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতালা? মায়েরা ধরপড় করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখল। মায়েরা ভুরু কুঁচকালো। উপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, খাবার কই? মায়েরা মিনমিন কণ্ঠে বলে, খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মায়েরা ভাবে, তাই তো। আসলে তার ঘুম পাচ্ছে। টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত। আবার কে খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চেয়েছিল। মায়েরা চুপ থাকা ইরফান আরও রেগে যায়। ধমকে বলে, অ্যান্সার মি স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পায় একদম সামনেই একটা প্লেট। ইরফান ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে দিয়েছে। মায়েরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁদিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়েচেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে, আপনি চান? ইরফান ভুরু কুঁচকে তাকায়। এগিয়ে এসে মায়রার পাশের চেয়ারে বসে পড়ে। মায়রা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্কল করতে করতে গম্ভীর গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। মায়রা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান 2 হাত মেলে ডাইনিংয়ের উপর রাখায় তার হাত মায়রার হাতের সাথে লাগছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের উপর রাখেলো, গুটিয়ে রাখলো। আরেকটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবন্ধন রেখে গম্ভীর গলায় বলল, মেঝেতে বসে খেতে চাইছো? মায়রার চেয়ার ছেড়ে মায়রা চেয়ার থেকে একটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়। চোখে মুখে তীব্র বিরক্তির সাথে রাগ। মায়রা কাঁদতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মুখ ফসকে বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতের দাঁত চেপে বলে, হোয়াট? মায়রা কেঁপে ওঠে। এর মাঝেই ইরফানের ফোনে কল আসলো। ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়। বাঁ হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়। দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে। ভাবছে ইরফানের ওপর কোনো জিন ভর করেনি তো? এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো। কম ভয় লাগতো, কিন্তু এখন জিনের কথা ভেবে মায়রার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়রা। তার মনে হচ্ছে ইরফানকে জিনে ধরেছে, নয়তো তার এতবার মুখ ফসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে। তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝে দেখল মায়রার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মায়রার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করল, স্টুপিড বাদর। এরপর ডাইনিংয়ের লাইট অফ করে 2 সিঁড়ি পর পর দ্রুত পায়ে উপরে উঠে যায়। ফায়াজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফায়াজ আর তার বোন ফারাহ। ফায়াজ, শুদ্ধ আর ইরফান ফায়াজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ, প্রয়োজনে 2-1টা কথা বলছে, নয়তো চুপচাপ তার ফোন স্কল করে। ফায়াজ শুদ্ধ তাদের মতো কথা বলছে। ইরফান কেমন, এটা তো তাদের কাছে নতুন না। ফায়াজ হঠাৎ করে বলে ওঠে, ইরফান, তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফায়াজের কথা ইরফান চোখ তুলে তাকায়। ভুরু কুঁচকে বলে, হোয়াট? গতকাল আমাকে এজন্যই তোর ঘরে যেতে দিলি না। আই মিন তোর বউ ছিল বলে। ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফায়াজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবন্ধন করে বিরক্তির কণ্ঠে বলে,
আই ডোন্ট লাইক হার। শুদ্ধ ইরফানের কথা শুনল, হাসল। ফায়াজ হেসে বলে, আমি বুঝলাম না আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখল না কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যিবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফায়েজের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, ফুল স্টপ দিয়ে দে, নয়তো মার খাবি। কথাটা বলে কানে ব্লুটুথ গুজে নেয়। শুদ্ধ ভুরু কুচকে বলে, ইরফানের কেস কি বুঝাতো? আমি এর আগা মাথা বুঝি না। ফায়াজ দু হাত টানা দিয়ে বলল, তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে। এখন মনে হচ্ছে ওর জানেই না ও ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে, কিন্তু সেটা এখনো নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলেও নিজেকে দাবানোর চেষ্টা করছে, কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছে মান ইজ্জত থাকবে না ওর মতে। এর মাঝেই ফারহা হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপ হাতে তুলে নিয়ে চুমুক দেয়। এরপর ফারহা ফায়াজকে কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখল সবটা। ফারহা বেরিয়ে গেলে শুদ্ধ উঠে দাঁড়ালে ফায়াজ ভুরু কুচকে বলে, কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফায়েজের সামনে দাঁড়িয়ে বলে, তোর বিয়ে পেছাতে। ফায়েজ শুদ্ধর হাঁটু বরাবর লাথি দিতে নিলে শুদ্ধ পিছিয়ে যায়। রেগে বলে, তোর ঘাট তারা বোনকে সোজা করতে যাচ্ছি, জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাধে না? আসলেই লাজ লজ্জা নেই তোদের দুই ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আরেকজন আমাকে ফিরিয়ে দিতে। ফায়াজ রেগে গেল শুদ্ধের কথায়। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনে খোঁটা দেয়। ফায়াজ হাতের কাপ ঠাস করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে, ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না। স্যাঁচড়ার মতো ঘুরে বেড়ায় যারা, ওদের লজ্জা লাগা উচিত। কি বুঝলি? শুদ্ধ মাথার চুল টেনে ধরল। তাকে ছ্যাঁচড়া বলেছে? মেজাজ বিগড়ে গেল। রেগে বলল, ইরফানের বইয়ের এক্সামটা শেষ হোক, এরপর বুঝাবো আমি ছ্যাঁচড়া নাকি তোরা দুই ভাই বোন। শালা তোদের দুটোর আমার সাথে ভিলেনগিরি করে দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফায়েজের মাঝে এই টপিক নিয়ে নিয়মিত এমন কথা কাটাকাটি হয়। ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফায়েজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আরেক রোবট বসে আছে। আরে, দুজনের মাঝে দ্বন্দ্ব লাগলে থামানো লাগে। আর একে দেখ, রোবটকে একটা শিক্ষা দিলেও সে সেটা মনে রাখে, আর এ শালা মানুষ হয়েও রোবট প্রোম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুদ্ধ টেবিল থেকে কফির কাপ তুলে নেয় ডান হাতে। বাম হাতে ফায়েজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, আয় তোকে দেখাচ্ছি কে স্যাসরা। আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন। ফায়াজ শুদ্ধর পিঠে থাপ্পড় দিয়ে বলে, খবরদার আমার বোনকে ডাইনি বলেছিস তো? শুদ্ধ পাত্তা দিল না। ফারহা ডাইনিংয়ের মন মরা হয়ে বসেছিল। তার ভাই আর শুদ্ধকে দেখে অবাক হয় ফারহা। শুদ্ধ দুটো পায়ে এসে ফারহার সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয়। ফারহা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে ডাকে, শুদ্ধ ভাই। ফায়াজ নিজেও অবাক হয়েছে। কফি চুলা থেকে নামিয়ে ফারহা দিয়ে এসেছিল। ফায়াজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাগলামিতে ছেলেটা রেগে যায়। ফারহা টলমল চোখে চেয়ে থাকে শুদ্ধর লাল দগদগে হয়ে যাওয়া লাল হাতেরটার দিকে। শুদ্ধ হাত জারা দেয় খুব আলতোভাবে। বাম হাতে চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে, ফারহা এক গ্লাস পানি খাওয়াও তো, তৃষ্ণা পেয়েছে। ফারহার চোখে থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায় না, তার দৃষ্টি শুদ্ধর পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফায়েজের দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটামি করে। ফায়াজ তার বোনের দিকে তাকালো। ফারহার হাতের উপর কয়েক ফোঁটা পানি। দীর্ঘশ্বাস ফেলে ফারহা কেঁদে দিয়ে বলে, ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। শুদ্ধ হেসে বলে, সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন স্যাঁচরামি করে দেখ। ফায়াজ কিছু বলল না, উল্টো ঘুরে তার রুমে গেল। এদের কথা বলা উচিত। সে উদ্দেশ্যেই ফায়াজ স্থান ত্যাগ করল। শুদ্ধ ফারার সামনে এগিয়ে যায়। ফারহা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসা। শুদ্ধ ফারহার সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে,
ফারহা, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারহা টলটল চোখে শুদ্ধর দিকে চোখ তুলে তাকায়, ভাঙা গলায় বলে, হাত ব্যান্ডেজ করতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ফারহা, আমার হাতে জ্বালাপোড়া হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, এখানে ভীষণ জ্বলছে। ফারহা দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে, ভাঙা গলায় বলে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে। আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে। তোমাদের অনেক কোলস পিক ছিল। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, সে আমার খালাতো বোন ছিল, এজন্য এসব হয়েছে। এর পিছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবে তুমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে? বেয়াদব মেয়ে। চলবে ইনশাআল্লাহ।